হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 8 এর অঙ্কের যে 1 নম্বর সেট আছে এসি ইনস্টিটিউশন মালদা অ্যান্ড রামনগর রাও হাই স্কুল এইচএস এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে লাইক করবে এবং ফলো করবে। আর যারা ভিডিওতে দেখছো তোমরা নিজের নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো এখানে একদিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও যে কোনো 8টি 1 এবং 5/4 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা লেখো, না একটি মূলদ সংখ্যা লেখো। 1 এবং 5/4 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখতে হবে। তো প্রথমটা আছে 1, প্রথম সংখ্যাটা, আর তারপরটা আছে 5/4। তো এখানে 1 মানে 1/1, নিচে 1 আছে আর এর নিচে 4 আছে। তাহলে নিচের পার্টটাকে সমান করার জন্য আমরা 4 এর উপর নিচে 4 গুণ করব, অর্থাৎ উপর নিচে 4 গুণ করলাম আর এর উপর নিচে 1/1 গুণ করলাম। তাহলে এটা হলো 4 1 কে 4, নিচে 4, আর এটা হচ্ছে 5 1 কে 5, 5 1 কে 5 আর নিচে 4 1 কে 4। তাহলে পেলাম কি 4 এর 4 আর 5 এর 5। 4 এবং 5 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই, সুতরাং আমরা এর উপর নিচে একে, অর্থাৎ একে টোটাল আবার ডবল করব, একে আবার টোটাল ডবল করব। তাহলে 2/2 করলাম আর এখানে 2/2 করলাম। এতে কি হবে, এতে এই হরটা পাল্টাবে না, 4 2 8 হয়ে যাবে, এখানে 4 2 8 হয়ে যাবে। ওপরটা হবে 4 2 8 বাই নিচেরটা হবে 4 2 8, আর এখানে 5 2 10 এবং নিচেরটা হবে 4 2 8। তাহলে এখন দেখো, এখন নিচে 8 8 আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ওপরে 8 আছে এবং 10 আছে, 8 আর 10 এর মাঝখানে একটা পূর্ণ সংখ্যা 9 হয়। তাহলে অতএব 1 ও 5/4 এর মধ্যে একটি মূলদ সংখ্যা এটা হবে 8 এবং 10 এর মাঝখানে 9, তাহলে 9/10। তাছাড়া আমরা এখানে যদি 3 দিয়ে গুণ করতাম, উপর নিচে এখানে 3 দিয়ে গুণ করতাম, তাহলে আরও অন্যান্য সংখ্যা পাওয়া যেত। সো এখানে কেবল একটা উত্তর হবে তা নয়, আমরা অন্য বিভিন্ন উত্তর পেতে পারি। তারপরে দেখো, এখানে 2 দাগে আছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা তা লিখতে হবে। তো এখানে পরপর যে সংখ্যাগুলো দেওয়া আছে আমি এক এক করে লিখব এবং মূলদ কিনা সেটা বলবো। প্রথমে √11, এটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তারপরে আছে পাইটা হলো অমূলদ সংখ্যা। তারপরে আছে √4, আমরা জানি 4 এর বর্গমূল 2 আর 2কে 2/1 লেখা যায়, তাহলে এটা মূলদ সংখ্যা। আর √13কে বর্গমূল করা যাবে না, এটা অমূলদ সংখ্যা। তাহলে এখানে প্রশ্ন ছিল কোনটি মূলদ সংখ্যা, সুতরাং এখানে উত্তর হবে √4। √4 হলো একটি মূলদ সংখ্যা। তিনে আছে কোন সংখ্যাটিকে হার্ডি-রামানুজ সংখ্যা বলা হয়। তাহলে 1729 সংখ্যাটিকে বলা হয় হার্ডি-রামানুজ সংখ্যা। তারপরে 4 আছে সমাধান করো। 5 × x + 3 = 15। 5 × x + 3 = 15। এখান থেকে x এর মান বের করতে হবে। 5 দিয়ে গুণ করে দিই, 5x + 3 × 5 = 15 = 15, বা 5x = 15। এবং এই 15কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে এটা হবে। তো এখান থেকে পাবো, বা 5x সমান 15 - 15 অর্থাৎ 0, বা x = 0/5। 5কে 0কে 5 দিয়ে ভাগ করলে এটা 0ই হয়, অতএব x = 0, এটাই সমাধান।
শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের কোণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা হবে বর্গক্ষেত্রের কোণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো আমাদের জেনে রাখতে হবে যে বর্গক্ষেত্রের কোণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আবার রম্বসের কোণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং সমকোণে সমদ্বিখণ্ডিত করে রম্বসের ক্ষেত্রে আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে। 6 দিকে আছে x ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। তাহলে আমরা জানি দুটি কোণ যোগ করলে যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে x ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি থেকে x ডিগ্রি বিয়োগ করতে হবে। এটা হলো x ডিগ্রি কোণের সম্পূরক কোণ। তারপরে এখানে সাথে আছে 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। 47 ডিগ্রি কোণের এখানে 180 ডিগ্রি থেকে 47 ডিগ্রি বিয়োগ করতে হবে। 7 আর 3 দিলে 10, হাতে 1, 5, 5 আর 3 দিলে 8, তাহলে এখানে হলো 1, তাহলে এটা 133 ডিগ্রি। এরপরে 8 আছে যদি x ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি হয় তাহলে x এর মান কত হবে। তাহলে x ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি, তার মানে হলো x ডিগ্রি এবং 4x ডিগ্রি মিলে 90 ডিগ্রি হবে, যেহেতু পূরক কোণ। কারণ দুটো কোণ যোগ করলে যদি 90 ডিগ্রি সমান হয় তবে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। সুতরাং x ডিগ্রি প্লাস এখানে 4x ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে এখানে x ডিগ্রি, এখানে 4x ডিগ্রি, তাহলে হলো 5x ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে পাই x ডিগ্রি সমান 90 ডিগ্রি বাই 5। তাহলে 5 দিয়ে 90কে ভাগ করতে হবে, 5 একে 5, 4 0, 5 8 40 সমান 18 ডিগ্রি। তাহলে এখানে কি হলো, এখানে x ডিগ্রি মান হলো 18 ডিগ্রি। এখানে প্রশ্ন ছিল x এর মান কত, অতএব x এর মান সমান 18। এখানে 18 ডিগ্রি নয়, x ডিগ্রি সমান 18 ডিগ্রি, তাহলে x এর মান 18। আচ্ছা, 9 আছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি এবং তার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে প্রস্থ কত। তাহলে এখানে পরিসীমা দেওয়া আছে 14 সেমি, দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দেওয়া আছে, প্রস্থ x সেন্টিমিটার ধরে নেব। তাহলে দৈর্ঘ্য 4, প্রস্থ x সেন্টিমিটার। এখান থেকে পরিসীমা বের করব, সেটা সমান 14 লিখব, সমাধান করে x এর মান বের করব। তাহলে এখানে প্রথম ধরে নিতে হবে যে মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ সমান x সেন্টিমিটার। আচ্ছা, দৈর্ঘ্য দেওয়া আছে সমান 4 সেন্টিমিটার, অতএব পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু দৈর্ঘ্য আছে 4 সেন্টিমিটার আর প্রস্থ আছে x সেন্টিমিটার। তাহলে এটা পরিসীমা, এখন এটা 14 বলা আছে, তাহলে লিখতে হবে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে 2 ইন্টু 4 প্লাস x, এটা সমান 14। এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। তো 2 গুণ করে দিই, 4 2 8 প্লাস 2 এবং x, তাহলে 2x সমান 14 বা 2x সমান 14 আর 8 ডান দিকে গেলে -8 হবে। 2x ইজ ইকুয়াল টু 14 - 8 বা 2x ইজ ইকুয়াল টু 14 - 8, এটা হলো 6।
বা এক্স ইজ ইকুয়াল টু 6/2, তাহলে এটা হলো 3। তাহলে এক্সের মান 3 বেরিয়েছে, তাহলে প্রস্থ হবে 3 সেন্টিমিটার। অর্থাৎ প্রস্থ সমান এরপর 2-এর 1, 1-2 ও 1 এর মধ্যে 4টি মূলদের সংখ্যা লেখো। তাহলে সংখ্যা দুটো আছে 1-2 এবং আছে 1। তো 1 মানে আমরা বলতে পারি 1/1। তো এর নিচে যদি 2 করতে চাই তাহলে গুণ করতে হবে উপর নিচে 2 দিয়ে। সেক্ষেত্রে এখানে 1-2 আছে আর এটা হয়ে যাবে 2/2। 1 আর 2 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই, সুতরাং আমরা এমন কিছু সংখ্যা গুণ করব যেন উপরে এখানে যে সংখ্যা থাকবে আর এখানে যে সংখ্যা থাকবে এই 2 এর মাঝখানে যেন অনেকগুলো পূর্ণ সংখ্যা পাই, সেইভাবে কিন্তু গুণ করতে হবে। তাহলে আমি একবারে যদি 10 গুণ করি, এর উপর নিচে 10, তাহলে নিচে 10 হলো, আর 2কে 10 করতে গেলে এখানে 5 গুণ করতে হবে। তাহলে 5 আর 10-এর মাঝখানে আমরা সংখ্যা পাচ্ছি 6, 7, 8, 9, 4টে সংখ্যা পাচ্ছি। যদি 20 করি, 20 করলে এর উপর নিচে 20, আর এখানে সেক্ষেত্রে 10 দিয়ে গুণ করবো, 10 এবং 20 মাঝখানে সংখ্যা পাচ্ছি 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 9টা সংখ্যা পাচ্ছি। তাহলে আমার এখানে 4টি সংখ্যা বের করতে হবে। তো আমি এক কাজ করি, এখানে উপর নিচে 20 গুণ করলাম, না এখানে উপর নিচে 10 গুণ করলাম, 10, তাহলে নিচে 10 হয়ে গেল। তাহলে এর নিচে যদি 10 আনতে হয় আমাকে উপর নিচে 5 গুণ করতে হবে। তাহলে 5-1 = 5, 5-2 = 10, এখানে 10-1 = 10, 10-1 = 10। তাহলে এখন নিচে 10 পেয়েছি 2 ক্ষেত্রে, তাহলে 5 এবং 10 এর মাঝখানে 4টি সংখ্যা যদি আমরা পাই, তাহলে এই 1-2 আর 1-এর মাঝখানে 4টি মূলদের সংখ্যা পাবো। তো 1-2 ও 1 এর মাঝখানে 4টি মূলদের সংখ্যা। তো প্রথমটা এটা 5-এর 10 আছে, তাহলে 6-এর 10 একটা হতে পারে, 7-এর 10 একটা হতে পারে, তারপরে 8-এর 10 আর 9-এর 10। তো 7-এর 10 আর কাটাকুটি হচ্ছে না, তাহলে 7-এর 10টাই হবে। এখানে 6 এবং 10 কাটাকুটি করতে পারি, 2 দিয়ে, 3 × 2 = 6, 5 × 2 = 10, এটা হলো 3-এর 5। এখানে 8-এর 10 আছে, তাহলে 2 দিয়ে কাটাকুটি করলে 4, এখানে 5, তাহলে সমান 4/5। তাহলে মূলত সংখ্যা পেলাম 3-এর 5, 4-এর 5, 7-এর 10, 9-এর 10। এখানে আছে যদি x - 1/x = 4 হয়, তাহলে x² + 1/x² এর মান নির্ণয় করো। আমাকে মান নির্ণয় করতে হবে x² + 1/x² এর। তো x²টাকে x তার হোল স্কয়ার লেখা যায়, আর 1/x²টাকে 1/x তার হোল স্কয়ার লেখা যায়। এখন আমরা জানি যে a² + b² এর দুখানা সূত্র, একটা হলো a + b² - 2ab, আর একটা আছে a - b² + 2ab। তো এখানে যেহেতু মান নির্ণয় করতে হবে, আর এখানে দেখো এখানে মান দেওয়া আছে x - 1/x, মাইনাসটা খেয়াল করতে হবে। তো আমাকে তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হবে যাতে মাঝখানে একটা মাইনাস আসে। তো এখানে তাহলে হবে a - b² + 2ab, a - b² + 2a মানে x, আর b এর জায়গাতে 1/x, x কেটে দিলাম। তো x - 1/x এর মান প্রশ্নে দেওয়া আছে, এটা 4 দেওয়া আছে, তাহলে 4 বসিয়ে দিলাম, 4² + 2 = 2। এখানে লিখতে হবে যেহেতু x - 1/x = 4, তো এটা হলো 4 × 4 = 16 + 2, এটা = 18। এরপরে 2-এর 3, 2-এর 3 আছে x + 1/x = -2, তাহলে x⁻100 + 1/x⁻101 এর মান নির্ণয় করো। x + 1/x = -2 দেওয়া আছে,
তো এটাকে লিখে নেব এক্স প্লাস 1/x সমান -2। তাহলে এখান থেকে বলা যায়, আচ্ছা এখানে 1 আছে, 1 এবং x এর লসাগু x, 1 দিয়ে x কে ভাগ করলে x হচ্ছে, x এর সাথে x এর গুণ, তাহলে হলো x স্কোয়ার প্লাস x দিয়ে x কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 এর গুণ, 1 1 কে 1 সমান -2। তাহলে বজ্রগুণ করলে পাই x স্কোয়ার প্লাস x সমান -2x। এখন যদি বাদিকে নিয়ে আসি এই সংখ্যাটিকে, তাহলে x স্কোয়ার প্লাস 2x, ও এখানে 1 ছিল, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্রের আকারে ভাঙব। আমরা জানি যে a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এই সংখ্যাগুলো জাস্ট এই আকারে আছে, আমি একটু লিখলে বুঝতে পারবে। এক্স স্কোয়ার, এক্সটা হোল স্কোয়ার লেখা যায় 1, এটা 1 হোল স্কোয়ার লেখা যায়। আচ্ছা 2ab এর জায়গাতে এক্স আর বি এর জায়গাতে 1, তাহলে এটা হলো এক্স স্কোয়ার, 2 1 কে 2x, 1 1 কে 1, অর্থাৎ এটা আর একটা সেম। আবার এই লাইনটা দেখো এই সূত্রের মতো, অর্থাৎ এই সূত্রের আকারে লেখা হয়েছে। তো এর জায়গাতে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা x ইজ ইকুয়াল টু -1। তাহলে x1 -1 পেয়েছি। এখন x টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 101 এর মান বের করতে হবে। তো x এর মান যেহেতু -1, তাহলে -1 টু দি পাওয়ার 100 প্লাস 1/-1 টু দি পাওয়ার 101। তো -1 100খানা যদি গুণ করি, যেহেতু 100 একটা জোড় সংখ্যা, তাহলে এটা +1 হয়ে যাবে, +1। আর 101খানা -1 পরপর গুণ করলে এখানে কিন্তু -1 পাবো, 1/-1, তাহলে এই টোটালটা -1 হলো, তার সাথে প্লাস গুণ, তাহলে -1, আর এটা ইকুয়াল টু 0। তাহলে অতএব x টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 101, এটা ইজ ইকুয়াল টু 0। এরপরে 4 আছে 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4। তাহলে 27x কিউব প্লাস 1/8x কিউব এর মান নির্ণয় করো। তো এখানে যদি আমি হোল কিউব লিখি 3x হোল কিউব হবে, এখানে 1/2x তার হোল কিউব হবে, অর্থাৎ এখানে 3 আসবে, এখানে 2 আসবে। তাহলে এখানে 3 থাকার কথা, এখানে 2 থাকার কথা, বাট এটা উল্টো আছে। তাহলে প্রথম চেষ্টা করে এখানে 3 আনতে হবে এবং এখানে 2 আনতে হবে। তার জন্য লিখে নেব 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4। তো এখানে যদি 3 আনতে হয়, প্রথমে 2টাকে সরিয়ে দিই, 2x তাকে 2 দিয়ে ভাগ, 1/3x তাকে 2 দিয়ে ভাগ ইজ ইকুয়াল টু 4 তাকে 2 দিয়ে ভাগ, x x কেটে দিলাম, আর এখানে কাটাকুটি করে 2 হলো, তাহলে x প্লাস 1/3×6 6x ইজ ইকুয়াল টু 2। এখন 3 আনতে হবে যেহেতু, তাহলে প্রত্যেকটা পদের সাথে উভয় পক্ষকে 3 গুণ করতে হবে, তাহলে 3 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 1/6x সমান 3 ইন্টু 2, অর্থাৎ প্রত্যেকটা উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করেছি। তো 3 দিয়ে গুণ করলে পাই এটা হলো 3x প্লাস এটা কাটাকুটি করলে 2 আসছে, তাহলে 1/2x সমান 3×6, তাহলে 3x প্লাস 1/2x সমান 6 পেয়েছি। এখন 27x কিউব প্লাস 1/8x কিউব এর মান বের করা যাবে। তো 27x কিউব আমরা 3x তার হোল কিউব লিখতে পারি, কারণ 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 9 27, অর্থাৎ 27 3-এর কিউব, আর x কিউব মানে x-এর কিউব, তাহলে 3x তার হোল কিউব লিখেছি 27x কিউবের জায়গাতে। আর 1/8x কিউব, এখানে 1/2x লিখব, তার কিউব লিখব, কেন কি 1-এর কিউব করলে 1,
2 কিউব করলে 8, এক্সের কিউব করলে এক্স কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্রে আমরা ভেঙে দেব। তো এ কিউব প্লাস বি কিউব সূত্র আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো এখানে ভেঙে লিখব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে 3x প্লাস 1/x এর মান আমরা 6 পেয়েছি। তাহলে এখানে 6 কিউব মাইনাস এক্স, এক্স কেটে দিলাম উপর নিচে, 3 3 9, নিচে আছে 2, তাহলে 9/2, এটা 9/2 হলো। আর এর মান 6, এখানে লিখতে হবে 3x প্লাস 1/2x সমান 6 বসিয়ে পাই। কাটাকুটি করলাম, এটা হলো 3, তাহলে 6 এর কিউব 6 ছক 36, তার সাথে আবার 6 গুণ 6 ছক 36 6 হাতে 3, 3 6 18, তাহলে এটা হলো 216 মাইনাস 3 নং 27। 216 থেকে 27 বিয়োগ করতে হবে। 7 আর 9 দিলে 16, হাতে 1, 1 আর 2 3, 3 আর 8 দিলে 11, এখানে 1, তাহলে সমান হলো 1 8 9। তাহলে এটা হলো এর উত্তর। এরপরে 5-এ আছে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন। তাহলে এটা যেহেতু ক্ষেত্রফল, তাহলে এর বর্গমূল করলে আমরা মাঠের একটা বাহুর দৈর্ঘ্য পাবো, আর বাহুর দৈর্ঘ্যকে 4 দিয়ে গুণ করলে মাঠের পরিসীমা পাবো। তাহলে পরিসীমা যত হবে তত দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন হবে। তাহলে প্রথম কাজ হবে এই সংখ্যাটাকে বর্গমূল করে বর্গাকার মাঠের একটা বাহুর দৈর্ঘ্য বের করা। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, তাহলে সেটা লিখব যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার। এটা সমান দেওয়া আছে 2 2 5, তাহলে বাহু সমান √2 2 5। এখন 2 2 5-এর বর্গমূল করতে হবে। 5 2 আছে, 1 1 কে 1, 2 5 নামালাম, 1-এর ডবল 2, এখানে যেহেতু 5 আছে তাহলে 5 5 25-এর 5 হাতে 2, 5 যখন 10 আর 2 12, তাহলে 15, এটা সমান 15। পরিসীমা সমান 4 ইন্টু বাহু, এটা সূত্র, তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 15 সেমি আছে, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 15 মিটার আছে, সমান 4 15 60 মিটার। তো এখানে প্রশ্ন ছিল যে বর্গাকার মাঠকে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন। তাহলে অতএব 60 মিটার দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন। এরপরে আছে পাশের ছবি থেকে এক্সের মান নির্ণয় করো। এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবি থেকে এক্সের মান নির্ণয় করতে হবে। তো ছবিটা আমি আগে খাতায় এঁকে নিই। এটা আছে x ডিগ্রি, এটা আছে 80 ডিগ্রি, আর এটা আছে 3x ডিগ্রি। তাহলে এই টোটালটা সরল কোণ আমরা জানি, তাহলে এই কোণগুলো যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা। তো
এটা ও, এ ও বি এটা সরল কোণ, এ ও বি কোণ ইজ ইকুয়াল টু সরল কোণ সমান 180 ডিগ্রি। অতএব 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 3x ডিগ্রি এবং x ডিগ্রি হয়ে গেল 4x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি। এই 80 ডিগ্রিকে ডান দিকে নিয়ে গেলে সমান চিহ্নের এটা হবে 80 ডিগ্রি, তাহলে বিয়োগ করে হলো 100 ডিগ্রি। 4x ডিগ্রি সমান 100 ডিগ্রি এখান থেকে পাবো, বা x ডিগ্রি সমান 100 ডিগ্রি, তাকে ভাগ করতে হবে এই 4 দিয়ে, কাটাকুটি করলে 25, তাহলে বা x ডিগ্রি সমান 25 ডিগ্রি। তাহলে পেলাম কি x ডিগ্রি সমান 25 ডিগ্রি পেলাম। অতএব x সমান 25, তাহলে x এর মান পাশের চিত্র থেকে পেলাম 25। এরপর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব, 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব। তো এখানে লেখা যায় 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 27x কিউব প্লাস x কিউব। এটাকে 28টাকে দুভাগে ভাগ করলাম, একদিকে 27টা x কিউব আছে, একদিকে একখানা x কিউব আছে। এখন আমরা a প্লাস বি হোল কিউব সূত্র জানি, এটা সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই হলো সূত্র। তো এই সংখ্যাগুলোকে এই আকারে সাজাতে হবে, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর এই এক্স কিউবটা আমি এখানে আলাদা করে লিখে রেখেছি। তো দুই প্রান্ত প্রথমে দেখি, এই প্রান্তে আছে 27x কিউব, যাকে 3x তার হোল কিউব লেখা যায় 27x কিউবের জায়গাতে, এটা পরে লিখছি। 3x তার হোল কিউব লিখলাম, আর 1 এটা 1 কিউব লেখা যায়। তাহলে পেলাম a ইজ ইকুয়াল টু 1 এবং b ইজ ইকুয়াল টু 3x। তাহলে b এর জায়গাগুলোতে 3x বসাই এবং এর জায়গাগুলোতে আমি 1 বসাবো। এবার দেখছি প্রথম লাইনের সাথে মিলল কিনা। 1 কিউব 1, এটা 3 3 9, 1 1 1 9 এবং 9 1 9, 9x। এখানে হচ্ছে 3x তার হোল স্কোয়ার, 3 3 9x স্কোয়ার, তার সাথে আবার 3 গুণ 3 9 27x স্কোয়ার, 27x স্কোয়ার ছিল, 27x কিউব ছিল, 3x তার হোল কিউব লিখেছি, এই এক্স কিউবটা এখানে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা এ কিউব এ প্লাস বি হোল কিউব সূত্রের আকারে আছে। তাহলে লিখতে পারি এ প্লাস বি হোল কিউব প্লাস এখানে এক্স কিউব আছে, এটা এক্স হোল কিউব লিখলাম। তাহলে এই পুরোটাকে এ ভাবলে আর এটাকে বি ভাবলে এ কিউব প্লাস বি কিউব সূত্র। তাহলে আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সূত্র, উৎপাদকের যে সূত্রটা আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রে ব্যবহার করে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখানে হলো সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ মান এর জায়গাতে আছে 1 প্লাস 3x, বি এর জায়গাতে আছে x, বি এর জায়গাতে x বসিয়ে দিলাম, এর জায়গাতে 1 প্লাস 3x। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা হলো 1, এখানে প্লাস 3x প্লাস x, তাহলে হলো প্লাস 4x, 1 প্লাস 4x। আর এখানটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে। আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান, তো এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এতটুকু ভেঙে এই তিনখানা পদ পাবো, যেখানে এর জায়গাগুলোতে 1 বসবে আর বি এর জায়গাগুলোতে 3x বসবে।
এখন মাইনাস দিলাম, মাইনাস দিয়ে এক্স এবং 1 গুণ করলে এক্স 1কে এক্স, মাইনাসে প্লাসে মাইনাস 3x এবং এক্স, তাহলে হলো 3x স্কোয়ার, আর প্লাস এক্স স্কোয়ারটা এখানে লিখে দিলাম, সমান 1 প্লাস 4x 1 স্কোয়ার, এটা 1 হলো, 2 1 কে 2, 3 গুণ 6, এটা হলো 6x, 3 3 9 x স্কোয়ার 9x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা 1 প্লাস 4x হলো 1 সংখ্যা এখানে কেবল 1 আছে, 6x এবং মাইনাস এক্স, তাহলে 6x থেকে x বিয়োগ করলে প্লাস 5x হচ্ছে, প্লাস 5x প্লাস 9x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার বিয়োগ করবো, তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে প্লাস 6x স্কোয়ার এবং এখানে প্লাস 1x স্কোয়ার, তাহলে প্লাস 7x স্কোয়ার। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করা কমপ্লিট হলো। এখানে আছে 16a কিউব মাইনাস 54a মাইনাস বি হোল কিউব। তো যদি উভয় পার্ট থেকে বা উভয় পদ থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে 8a কিউব হবে মাইনাস 27a মাইনাস বি হোল কিউব হবে। 2 লিখলাম, এখানে 8a কিউব অর্থাৎ লেখা যায় 2a তার হোল কিউব লেখা যায়, মাইনাস 27 অর্থাৎ 3 কিউব আর a মাইনাস বি হোল কিউব সমান 2 ইন্টু 2a হোল কিউব মাইনাস, আচ্ছা 3-এরও কিউব আছে, a মাইনাস বি হোল কিউব আছে, অর্থাৎ 3 a মাইনাস বি গুণ সম্পর্কে আছে টোটালটা কিউবের মধ্যে, তাহলে 3a 3b, 3a মাইনাস 3b হোল কিউব। এখন a কিউব মাইনাস বি কিউব সূত্রে ভেঙে দেওয়া যাবে, আমরা জানি a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আছে। তো এখানে 2 ইন্টু তাহলে a মাইনাস বি, a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এর জায়গাতে 2a আছে আর বি এর জায়গাতে 3a মাইনাস 3b আছে, এখানে 2a, এখানে 2a, 3a মাইনাস 3b, 3a মাইনাস 3b সমান 2, এখানে ব্র্যাকেট তুলে লিখব, অর্থাৎ 2a মাইনাস 3a মাইনাস এ প্লাস 3b, 2a হোল স্কোয়ার, তাই 2 দুগুণ 4 a স্কোয়ার, 2a এবং 3a গুণ করলে 3 দুগুণ 6, 6a স্কোয়ার হলো 2a এবং মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b প্লাস মাইনাস 3 দুগুণ 6, 6ab, আর এই জায়গাটা দেখো এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিতে হবে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এটা হলো a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার সমান 2a মাইনাস 3a হলো মাইনাস a প্লাস 3b প্লাস 4a স্কোয়ার প্লাস 6a স্কোয়ার হয়ে গেল প্লাস 10a স্কোয়ার মাইনাস 6ab, তারপরে 3 থেকে 9 a স্কোয়ার, তো প্লাস 9a স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6, 3 6 18, 18ab প্লাস 3 থেকে 9, তাহলে 9b স্কোয়ার। তো এখানে 2 ইন্টু মাইনাস a প্লাস 3b, আর এখানে আছে 10a স্কোয়ার, তাহলে এখানে দেখে নাও এখানে 10a স্কোয়ার আছে আর প্লাস 9
ও প্লাস 9a² আছে, তাহলে 10 এবং 9 19, 19a² হবে, মাইনাস 6ab আছে, মাইনাস 18ab আছে, তাহলে 18 এবং 6 মিলে 24, মাইনাস 24ab হবে। তাহলে এখানে হলো 19a² মাইনাস 24ab প্লাস 9b²। তাহলে এটা হলো উত্তর। এরপরে আছে 3 দাগে x³ 9 মাইনাস 9y³ মাইনাস 3xy ইন্টু x মাইনাস ওয়াই। এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে লিখব x³ মাইনাস, এখানে লিখব y³ মাইনাস, এখানে লিখব 3xy ইন্টু x মাইনাস ওয়াই। এখানে 9y³ ছিল, আমি y³ লিখেছি, এখনও 8y³ লিখতে হবে, 8y³ লিখে দিলাম। তাহলে এই তিনটে মিলে এটা অ্যাকচুয়ালি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এই a মাইনাস বি হোল কিউব, কিউবের সূত্র হলো a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, আর মাইনাস 8y³ আছে, তাহলে 2y তার হোল কিউব লেখা যায়, পুরোটা a ভাবলে, পুরোটা b ভাবলে a³ মাইনাস b³ সূত্রে ভাঙতে হবে। a³ মাইনাস b³ সূত্রে ব্যবহার করে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে a³ মাইনাস b³ সূত্র হলো a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b²। তাহলে এখানে a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b² সমান এখানে x মাইনাস 3y ইন্টু এটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে, তাহলে a² মাইনাস 2ab প্লাস b² প্লাস 2y এবং x, তাহলে 2xy মাইনাস y এবং 2y, তাহলে 2y² প্লাস 2 দুগুণে 4 অর্থাৎ 4y² সমান x মাইনাস 3y হলো। তারপরে x² এক জায়গাতে আছে, x² লিখলাম, মাইনাস 2xy প্লাস 2xy বিয়োগ হবে, তাহলে শূন্য হয়ে গেল কেটে, বিয়োগ হয়ে শূন্য হলো কেটে দিলাম, y² মাইনাস 2y² হয়ে গেল মাইনাস y², তাহলে মাইনাস y² প্লাস 4y², তাহলে হলো প্লাস 3y²। চারে আছে তোমাদের শ্রেণীর ছাত্রদের বিভিন্ন পছন্দের খেলার তালিকা, নিচে দেওয়া হলো। এই তথ্য থেকে একটি পাচিত্র তৈরি করো এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লেখো। তাহলে এখানে খেলা ফুটবল, ক্রিকেট আর হকি, আর ছাত্রের সংখ্যা 25, 15 আর 10। তাহলে এখান থেকে পাচিত্র আঁকতে হবে আর প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখতে হবে। তো এখানে লিখতে হবে প্রদত্ত ছক থেকে পাই। এখানে একটা ছক তৈরি করতে হবে, যে ছক দেওয়া আছে তার থেকে তথ্য নিয়ে।
তাহলে খেলা আছে ফুটবল, ক্রিকেট, হকি। আর এখানে আছে ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা আছে 25, 15, 10। তারপরে ভগ্নাংশ এখানে 25, 15 আর 10। 25 এটা হলো 40, 25 এবং 15 40, 40 আর 10 50। এখানে মোট 50। ভগ্নাংশ হবে 25/50। তো কাটাকুটি করলে 25 দিয়ে 25 একে 25, 25 দুগুণ 50, অর্থাৎ 1/2। এখানে আছে 15/50, 5 দিয়ে কাটলে 3 5 15, 10 সমান 3/10। আর এখানে আছে 10, 10/50, তাহলে কাটাকুটি করলে 1, আর এখানে 5 সমান 1/5। এরপরে কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ প্রথমটা 1/2, তার সাথে 360 ডিগ্রি গুণ করতে হবে। তাহলে 360কে 2 দিয়ে কাটাকুটি করলে 180 সমান 180 ডিগ্রি। তারপরে এই 3/10 তার সাথে 360 ডিগ্রি গুণ করতে হবে। কাটাকুটি করলে 36, 3 6 18 8। এটা 108 ডিগ্রি। তারপরে 1/5 ইন্টু 360 ডিগ্রি, কাটাকুটি করলে 5 7 35। তাহলে এটা হলো 72। তাহলে আমরা কেন্দ্রীয় কোণগুলো পেয়ে গেলাম এখানে। এখন এখানে একটা বৃত্ত পাইচিত্র আঁকতে হবে। তো পাইচিত্র আঁকতে গেলে প্রথম বৃত্ত আঁকতে হবে। এই বৃত্তটা ঠিক চাঁদার মাপে বৃত্ত আঁকলে আমাদের কোণগুলো বসাতে সুবিধা হবে। সুতরাং চাঁদার মাপে একটা বৃত্ত আঁকবো। যে কোনো এক প্রান্তের সাথে এই কেন্দ্র যুক্ত করতে হবে। প্রথম কোণটা আছে 180 ডিগ্রি। তাহলে এই কেন্দ্রের সাথে চাঁদার কেন্দ্র এবং এই রেখার সাথে এই রেখা মিলিয়ে বসাতে হবে। এরপরে 180 গুনতে হবে। 0 10 20 30 40 50 60 70 80 90 100 110 120 130 140 150 160 170 180, অর্থাৎ এটা একদম মাঝখান বরাবর। এই কোণটা 180 ডিগ্রি হলো। এরপরে আছে 108 ডিগ্রি। এখানে কেন্দ্র ছিল, তো কেন্দ্রের সাথে মেলালাম এবং এই রেখার সাথে রেখা মিলিয়ে বসালে 108। তো 0 10 20 30 40 50 60 70 80 90 100 110, এটা 110, আর দুঘর পিছিয়ে আসলে ছোটো ঘর, এটা হলো 108। অর্থাৎ এই দুটো বিন্দু যোগ করব। আর এটা হলো 100, এটা হলো 72, এটা 72 ডিগ্রি,
এটা 180 ডিগ্রি, আর এটা হলো 108 ডিগ্রি। তাহলে এর যেটা 180 ডিগ্রি আছে এটা ফুটবলের জন্য, যেটা 108 ডিগ্রি আছে এটা ক্রিকেটের জন্য, আর 72 ডিগ্রি হলো হকির জন্য। তাহলে এই টোটাল পাইচিত্র তৈরি হয়ে গেল। এরপরে দুই অথবা আছে তোমরা একটি মডেল তৈরি করেছো যার উপকরণ কেনার খরচ একটি তালিকা তৈরি করা হলো। এখানে ব্রাশ 9 টাকা, রং 25 টাকা, মাটি 6 টাকা, পিচবোর্ড 12 টাকা আর কাঁচি 8 টাকা। তাহলে এই উপরোক্ত তথ্যগুলির একটি পাইচিত্র তৈরি করো। তাহলে এখানে যে ছক তৈরি করে নিয়েছিলাম ঠিক একই রকম একটা ছক প্রথমে তৈরি করে নিতে হবে। তাহলে এখানে লিখতে হবে প্রদত্ত ছক থেকে পাই এখানে উপকরণে ব্রাশ, রং, মাটি, পিচবোর্ড, আর কাঁচি। পরের ঘরটা আছে এখানে খরচটা অবশ্যই টাকাতে। তা খরচ আছে ব্রাশের জন্য 9 টাকা, রঙের জন্য 25 টাকা, মাটির জন্য 6 টাকা, পিচবোর্ডের জন্য 12 টাকা আর কাঁচির জন্য 8 টাকা। তারপরে হবে ভগ্নাংশ। আচ্ছা, তাহলে এই যোগফল করতে হবে 25 এবং 9 মিলে 34, 34 আর 6, 34 আর 6 40, 40 আর 12 52, 52 আর 8 এখানে 60। তাহলে মোট হলো 60। তাহলে ভগ্নাংশ 9/60, এখানে 25/60, এটা 6/60, 12/60 এবং 8/60। এগুলো হলো ভগ্নাংশ। কোন কেন্দ্রীয় কোণ বের করতে গেলে 360 ডিগ্রিকে গুণ করতে হবে 9/60 দিয়ে। তাহলে 6 × 36, এখানে 6 হলো 6 নং 54, এটা 54 ডিগ্রি। এখানে 360 ডিগ্রি
ইন্টু 25/60 কাটলে 6 হলো 6 25 150 অর্থাৎ 150 ডিগ্রি। এখানে হবে 360 ডিগ্রি ইন্টু 6/60 কাটাকুটি করলে 6 6 36 ডিগ্রি, 360 ডিগ্রি ইন্টু 12/60 কাটাকুটি করলে 6 সমান 6 বারং 72 ডিগ্রি, আর 360 ডিগ্রি ইন্টু 8/60 কাটাকুটি করলে এখানে 6 হলো 6 48 অর্থাৎ 48 ডিগ্রি। তাহলে কেন্দ্রীয় কোণগুলো পেয়ে গেলাম। এই সমস্ত কোণগুলো যোগ করলে 360 ডিগ্রি হওয়ার কথা, সমস্ত ভগ্নাংশগুলো যোগ করলে 1 হওয়ার কথা। এখন কেন্দ্রীয় কোণ আঁকতে হবে, এখন পাইচিত্র আঁকতে হবে। তো পাইচিত্র আঁকার জন্য প্রথম একটা বৃত্ত এঁকে নিতে হবে, আর এই বৃত্তটা যদি আমরা চাঁদের মাপে এঁকে নিই তাহলে যে কোণগুলো আছে কোণগুলো বসাতে সুবিধা হবে। তাহলে এভাবে চাঁদের মাপে একটা বৃত্ত এঁকে নিতে হবে প্রথম। তো যে কোনো এক প্রান্ত, যে কোনো একটা ব্যাসার্ধ ওই কেন্দ্রের সাথে বৃত্তের যে কোনো একটা বিন্দু যোগ করলাম। তারপরে প্রথম 54, তারপর 150। তো 54 ডিগ্রিটা আমরা এইভাবে পাবো, দশ 20 30 40 50 50 এবং ছোটো 4 ঘর এটা, তাহলে এটা হবে 54। তারপরে আছে 150 ডিগ্রি, অর্থাৎ এইখানে কেন্দ্রের সাথে কেন্দ্রে মিলিয়ে এই রেখার সাথে এই রেখা মিলালে দশ 20 30 40 50 60 70 80 90 100 110 120 20 130 140 150, এটা এই পর্যন্ত 150। ডিগ্রি, তারপর 36 72 48, এরপরটা হবে 36 ডিগ্রি, 10 20 30 30 আর 6 এই পর্যন্ত 30, আর ছোটো 6 ঘর, এটা হলো 36 ডিগ্রি। তারপরটা আছে 72 ডিগ্রি, 10 20 30 40 50 60 70 70 আর ছোটো 2 ঘর, এটা হলো 72 ডিগ্রি। আর এটা হলো 48 ডিগ্রি। তাহলে এটা 72 ডিগ্রি আছে, এটা 36 ডিগ্রি আছে, এটা 150 ডিগ্রি, এটা 54 ডিগ্রি, আর লাস্ট এটা 48 ডিগ্রি। তাহলে এই যে এখানে 54 ডিগ্রি যেটা ছিল এটা ব্রাশের জন্য, ব্রাশের খরচকে বোঝাচ্ছে। 150 ডিগ্রি যেটা ছিল এটা রঙের জন্য, তারপরে এই যে 36 ডিগ্রিটা আছে মাটির জন্য, তারপরে 72 ডিগ্রি যেটা আছে এটা পিচ বোর্ডের জন্য, আর যেটা 48 ডিগ্রি আছে এটা কাঁচির জন্য। তাহলে আমরা চাইলে বিভিন্ন সেকশন বিভিন্ন রং করে দিতে পারি, আর রং না করলেও বিভিন্ন সেকশন বিভিন্ন ডিজাইন করা যেতে পারে, আর কিছু না করলেও এটাই হলো পাইচিত্র। কিছু যদি নাও করি তবুও পাইচিত্র কমপ্লিট হলো। তারপরে 5-এর দাগে আছে একটি রম্বস AOBC অঙ্কন করো যার AOB সমান 60 ডিগ্রি এবং
OA সমান 5 সেন্টিমিটার। তাহলে এখানে একটা রম্বস টানতে হবে, রম্বস আঁকতে হবে। এটা রম্বসের নাম AOBC। AOB 60 ডিগ্রি, AOB এখানে হবে AOBC, AOB এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি দেওয়া আছে, আর AO এটা আছে 5 সেন্টিমিটার। তাহলে রম্বসটা আঁকা অত্যন্ত সোজা। এখানে আচ্ছা, তাহলে প্রথমে কি করব, প্রথমে 5 সেন্টিমিটার মাপের একটা সরল রেখা নিয়ে নেব। এখানে এটা 5 এর পর্যন্ত 5 সেন্টিমিটার, 0 থেকে 5 পর্যন্ত সরল রেখা নিয়ে নিলাম। এবার যে কোনো মাপের একটা সরল রেখা এখানে আঁকতে হবে, যে কোনো মাপের একটা রেখাংশ এখানে এঁকে নিলাম, নাম দিলাম OX। এরপরে এটা যে আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মাপের, আচ্ছা তার আগে এক কাজ করি, এখানে 60 ডিগ্রি কোণ আছে, তাহলে এখানে একটা 60 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। তাহলে এই যে কোণটা হবে এটা হবে 60 ডিগ্রি। এরপরে এই 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে OX থেকে এটা কেটে নিলাম, OB অংশ, তারপরে ও বিন্দু থেকে কেন্দ্র করে মাপ একই রেখে A কেটে নিলাম, এখানে OA, আর এখানে কম্পাস বসিয়ে একটা ফাঁকা জায়গাতে একটা বৃত্তচাপ আঁকতে হবে, আর এখানে কম্পাস বসিয়ে ওই বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ আঁকতে হবে। এরা পরস্পরকে যে বিন্দু ছেদ করে সেই বিন্দুটা হলো C। এখন এই C বিন্দুর সঙ্গে B বিন্দু আর C বিন্দুর সাথে A বিন্দু যুক্ত করতে হবে। তো এখানে ABCD রম্বস অঙ্কন করা হলো। এরপরে 5 অথবা, আছে 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত কর্ণের রম্বস আঁকো। তাহলে কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, এখন একটা রম্বস আঁকতে হবে। তো এখানে প্রথমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার মাপের দুখানা সরল রেখা নিয়ে নিতে হবে, বা সরলরেখা অংশ নিয়ে নিতে হবে। এটা হলো 8 সেন্টিমিটার আর এটা 6 সেন্টিমিটার। এখন রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বসটা আঁকার জন্য প্রথমে একটা কর্ণ এঁকে নিই। তাহলে এটা হলো সেই কর্ণ আঁকবো এই রেখা বরাবর। তো তার আগে এখানে নাম দিলাম A, এখানে নাম দিলাম X। এখন একটা কর্ণের দৈর্ঘ্য এই 8 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটার মাপ নিয়ে এই AX থেকে একটা অংশ কেটে নিই, এর নাম আমি রম্বসটা এইভাবে আঁকবো ABCD। তাহলে এটা হলো C বিন্দু। এরপরে এখানে লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, কারণ আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এখানে লম্ব সমদ্বিখণ্ডক এঁকে নিতে হবে আর একটা কর্ণ আঁকতে গেলে।
তো এখানে যদি একটা সরলরেখা এঁকে দিই, এটা হয়ে গেল এসি কর্ণের লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এখানে এক্স ওয়াই জেড। তো এবার যে এখানে 6 সেন্টিমিটার মাপের বাহু আছে, সরলরেখা আছে। তো এখানে কি করব, এখান থেকে 3 সেন্টিমিটার আলাদা করে নেব। 6 মধ্যে এই পর্যন্ত 3। তো 0 থেকে বা প্রথম থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত মাপ নিয়ে এই যে মাঝখান যেখানে কর্ণ দুটি পরস্পরকে ছেদ করেছে ও নাম দিলাম। তো ও বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, আর নিচের দিকে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটো পরস্পরকে এই যে বিন্দুতে ছেদ করেছে এটা বি বিন্দু নাম দেব, এটা সি ডি বিন্দু নাম দেব। তো এটা এর ছেদবিন্দুতে ছেদ করার কথা না, মাপটা এমন নিয়ে নিয়েছি। ছেদবিন্দু ছেদ করেছে, এখন ছেদবিন্দুতে ছেদ করতে পারে, এর উপরে করতে পারে বা নিচেও করতে পারে। তো যাই হোক, এখানে ছেদবিন্দুতেই ছেদ করে গেছে, মাপটা অতটা খেয়াল করা হয়নি। তো এতে অসুবিধা নেই। এই ছেদবিন্দুর সঙ্গে এই এ বিন্দু এবং ডি বিন্দুর সাথে সি বিন্দু যুক্ত করতে হবে, আর সি এবং এই বিন্দু তাহলে এটা রম্বস আঁকা হলো এ বি সি ডি। রম্বস অঙ্কন করা হলো। যার কর্ণ এসি 12 সেমি ও বিডি সমান 8 সেমি, বিডি সমান 6 সেমি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।